ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। দিন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, কারণ এখন আর ওই সেকুলারিজমের মুখোশ পরিয়ে শুধুমাত্র সংখ্যালঘুদের হয়ে কথা বললে তুমি মুক্তমনা, আর হিন্দুদের হয়ে একটা শব্দ উচ্চারণ করলে তোমাকে সাম্প্রদায়িক তকমা এঁটে দেওয়ার চেষ্টা আর কার্যকর হচ্ছে না। দিন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, তাই মানুষ আমি হিন্দু, আমি গর্বিত হিন্দু, আমার গর্ব, এটা বলতে আর কেউ ইতস্তত বোধ করছেন না। দিন বদলাচ্ছে, তাই দিনকে দিন, রাতকে রাত বলতে শুরু করেছে সাধারণ মানুষ। দিন বদলাচ্ছে, তাই অহেতুক সরস্বতী পুজো আটকানোর চেষ্টা, সরস্বতী পুজো না করানোর চেষ্টা, একটু একটু করে কোথাও তোষণ পেতে 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 যেখানে পৌঁছে দেওয়া হয়েছিল নির্দিষ্ট একটা দেশের সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীকে, সেখান থেকে মানুষ রুখে দাঁড়াতে শিখে গেছে, পাল্টা দেওয়া শিখে গেছে। সামনে গোরস্থান আছে, সামনে মাজার আছে, তাই সরস্বতী পুজো করা যাবে না, সরস্বতী পুজো করলে শান্তি নষ্ট হবে, সরস্বতী পুজোর মতো সাম্প্রদায়িক কাজ করা যাবে না। এটা শুনে মানুষ বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, একদম কানের গোড়ায় সপাটে দেওয়া উচিত। কার ক্ষমতা আছে সরস্বতী পুজো বন্ধ করার দেখে নেব আমরা। দিন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, তাই কুম্ভের মেলায় পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ পুণ্যার্থী গিয়ে পৌঁছয়। দিন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, তাই পশ্চিমবঙ্গের বাঙালিরাও গিয়ে রাম মন্দির দর্শন করে আসছেন, কারণ দিন বদলাচ্ছে। দিন বদলাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দাঁড়িয়ে উস্কানি দিলে গরমাগরম যে যদি পথে নামেন সংখ্যালঘুরা তাহলে কি হবে বুঝতে পারছেন তো। এই যে উস্কানি, এই যে ধমক চমক, প্রচ্ছন্ন হুঁশিয়ারি, এগুলোতে আর চিড়ে ভিজছে না, কারণ দিন বদলাচ্ছে। যে যাদের কথা বলা হচ্ছে, হুমায়ুন কবিররা যাদের কথা বলছেন, শেখানো হয়েছে হিন্দুরা চিরকাল চুপচাপ থাকে, ভয়ে থাকে, আসলে ভয় নয়, হিন্দুরা সহনশীল, হিন্দুরা অন্যের ধর্ম, অন্যের সংস্কৃতিকে সম্মান করে এসছে এবং সেটাকে একটা শ্রেণী তার দুর্বলতা বানিয়ে ছেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ওই যে বললাম পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছরের অভিশাপ, কোথাও বুঝিয়ে দেওয়া যে আসলে এটাই হচ্ছে সেকুলারিজম, এটাই মুক্তমনা। নিজের বুকের ওপর দিয়ে রেল লাইনের চাকা চলে গেলেও তুমি বলবে ইনশাআল্লাহ সংখ্যালঘুর সমস্ত উৎসবে আমাদের থাকা বাধ্যতামূলক, সেখানে আমরা উইশ করব, সেখানে আমরা ইফতারে যাব, কিন্তু আমার নিজের ধর্মের পুজো হলে আমি তাকে বানিয়ে দেব শারদীয়া, শারদ উৎসব, সেখানে দুর্গা পুজো থেকে পুজোটাকে বাদ রেখে দেব। দিন বদলাচ্ছে, তাই মানুষ বলতে শুরু করেছেন, প্রকাশ্যে বলতে লিখতে শুরু করেছেন, কারণ দিন বদলাচ্ছে। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ভাষণে বা উস্কানিতে আর কাজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথীরা নতুন পুরনো মিলিয়ে মিশিয়ে বলা শুরু করেছেন যে হিন্দুরা নাকি এরকমই। আমি জানি না যে এটা কোন ধরনের উস্কানি বা আখেরে হিন্দুদের জন্য মঙ্গল কিনা, কারণ আসলে এটা একটা ঘুমন্ত দৈত্য, এটা ঘুমন্ত আগ্নেয়গিরি। ইতিহাস সাক্ষী আছে, যদি ঘুমিয়ে থাকা এই দৈত্য একবার উঠে দাঁড়ায়, যদি হিন্দুরা একজোট হওয়া শুরু করে দেয়, যেটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে, যারা এখান থেকে পাশ করে গেছে, যারা এখানেই এক সময় কোথাও বিপ্লবী ছিল স্কুল কলেজে, তারা চাকরি না পেয়ে এ রাজ্য থেকে ভিন রাজ্যে গেছে পাশ করে, ভিন রাজ্যে গিয়ে চাকরি করেছে, আর ভিন রাজ্যে গিয়ে দেখেছে যে আসলে সংখ্যালঘু তাণ্ডব নিজের রাজ্যে কেমন চলছে। অনেকে বলে না যে পাশ থেকে দাঁড়িয়ে পাশের ছবি দেখা যায় না, দূর থেকে দাঁড়িয়ে দেখলে ছবিটা অনেক স্পষ্ট হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই যারা বিদেশে রয়েছেন, যারা ব্যাঙ্গালোরে রয়েছেন, যারা মুম্বাইয়ে রয়েছেন, যারা দিল্লিতে রয়েছেন, গুজরাটে রয়েছেন কাজের স্বার্থে, তারা বুঝতে পারছেন যে আসলে তাদের জীবন, যৌবন, তারুণ্য, স্কুল কলেজ সব বৃথা, কারণ তাদের মাথাতে ভুল জিনিস ঢোকানো হয়েছিল। আসলে রাজ্যে ভুল জিনিস চলছে। দিন বদলাচ্ছে, তাই গুলশান কলোনি তৈরি হচ্ছে, মানুষ এটা জানতে পারছেন।
দিন বদলাচ্ছে, তাই সাধারণ মানুষও প্রকাশ্যে এসে বলছে যে এরা আমাদের ভোটার ছিল না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আমরা জানি না। দিন বদলাচ্ছে, তাই দোলের দিনকে বাদরামো করলে সাধারণ মানুষ বলতে পারে যে বাইকে করে কারা কারা আসে আর কারা কারা কি কি তাণ্ডব চালিয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে শুধুমাত্র ভাতা দিয়ে, শ্রী দিয়ে, সাথী দিয়ে, ভান্ডার দিয়ে আর তোষণ 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 করে হিন্দু শোষণ আর করা যাবে না। সময় বদলে গেছে। আর কদিন পর রামনবমী, তার আগে হিন্দুদের ভাগ বাটোয়ারা করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল আর তার ইন্ডি জোটের সঙ্গী সাথী, তার সঙ্গে তোষণের রাজনীতি চলছে, তার পাল্টা জবাব বিরোধী দলনেতা দিয়েছেন। তিনি বলেছেন যে এই তোষণের খেলাটা শেষ। বিরোধী দলনেতা বলেছেন যে এবার আর একতরফা কিছু হবে না। কি ইঙ্গিত করছেন শুভেন্দু অধিকারী আমরা জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে কিছু কিছু ট্রেলার ইতিমধ্যেই দেখতে পাওয়া গেছে। সরস্বতী পুজো থেকে শুরু করে, গতবারের রামনবমী থেকে শুরু করে, সাম্প্রতিক সরস্বতী পুজো থেকে শুরু করে কিছু কিছু ট্রেলার দেখতে পাওয়া গেছে। কারণ তিনি বলছেন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা পড়েছি, আমরাও জেনেছি নিউটনের থার্ড ল, কিন্তু নিউটনের থার্ড ল, তৃতীয় সূত্র বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে কি হবে না, আমরা প্রয়োগ করতে পারবো কি পারবো না, সে বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করিনি কখনো। কারণ আমরা চিরকাল সহ্য করে এসেছি। দেশ ভাগ হয় আমরা সহ্য করে এসেছি, গ্রেট ক্যালকাটা কিলিং হয় আমরা সহ্য করে এসেছি, আবার একটা যুদ্ধ হয়, প্রতিবেশীদের শাসন করে, আবার কোটি কোটি উদ্বাস্তু চলে আসে, সেখানে আমরা সহ্য করতে শিখেছি। কিন্তু এবার বিরোধী দলনেতা বলছেন, আমি জানি না আসলে কি মিন করছেন, তার সঙ্গে কারা রয়েছে, কোন জায়গা থেকে গ্রাউন্ড রিপোর্ট তিনি কি পেয়েছেন, কিন্তু তার বক্তব্য হচ্ছে ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর যদি সত্যি সত্যি বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, যদি সত্যি সত্যি ঘুমন্ত দৈত্য যারা নাকি এতকাল ঘুমিয়ে থাকে, নির্বাচনেও ঘুমিয়ে থাকে, দেশ চললেও ঘুমিয়ে থাকে, বন্ধেও ঘুমিয়ে থাকে, তারা যদি সত্যি সত্যি একজোট হয়ে জেগে ওঠে, তাহলে তার পরিণতি কি হতে পারে। শুরুতে শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুনুন। ওর কথা, ওটা তৃণমূলের কথা। ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে, বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে। না, অশান্তি টশান্তির এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। শুভেন্দু অধিকারী বলছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তিনি বলছেন এবার আর সেই দিন নেই পড়ে পড়ে মার খাওয়ার, সহ্য করার। এবার কিন্তু ইট মারলে পাল্টা পাটকেলও খেতে হবে, সেটা বোধহয় বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি তো 2011 থেকে 2025, পরের বছর ভোট 2026, রাজ্যে চাকরি নেই, কাঁড়ি কাঁড়ি দুর্নীতি নিয়ে কথা নেই, চাকরি নিয়ে কথা নেই, একের পর এক ধর্ষণ, একের পর এক অপরাধ হয়ে যাচ্ছে, তার বিচার নিয়ে কথা নেই, আর শুধুমাত্র সাম্প্রদায়িক তাস খেলার রাজনীতি চলছে। সত্যি তো একটা শ্রেণীকে সব দিক থেকে শুধুমাত্র ভোট ব্যাংকের খাতিরে, যেহেতু তারা এক কাট্টা, তারা এক জায়গায় ভোট দেন, তাই যাবতীয় ভাবে যেন তেন প্রকারেণ তাদের মন পাওয়ার আপ্রাণ মরিয়া চেষ্টা। দেখুন আজকে পৌঁছে গেছেন ফুরফুরা শরীফ, কারণ জানেন যে ওইখানে মাথা না ঝোকালে ভোট তো আসবে না, কারণ দুধেল গাই বলে কথা, তাদেরকে দিয়ে তো ভোট বৈতরণী পার করাতে হবে। কারণ আসল মুখোশ তো খুলে গেছে, হিন্দুরা বুঝে গেছে আসলে ভোট বড় বালাই। 2026-এর ভোটের 9 বছর পর, 26-এর ভোটের আগে, 2026-এর ভোটের আগে ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 9 বছর পর তার মনে পড়লো ফুরফুরা শরীফকে। দরজা করা যাচ্ছে 2026-এর ভোট, তোষণের রাজনীতিটা ধরে ফেলেছে বাংলার মানুষ, সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারে মিম, এই আশঙ্কাও রয়েছে। তাই বিধানসভাতে বারবার মাঝে মধ্যেই নিজের হিন্দু পরিচয় জাহির করতে হয় আজকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমিও হিন্দু ঘরের মেয়ে, আমারও সবকিছু জানা আছে, আমিও চণ্ডীপাঠ পড়ে বড় হয়েছি। এরপর তিনি মঞ্চে কিরকম চণ্ডীপাঠ করেছেন সেই নিয়ে আজকে হয় তর্ক নাইবা করলাম,
সময় চলে যাবে, কিন্তু নিজের হিন্দু পরিচয় জাহির করতে হচ্ছে। আমি কোন কুল রাখি, আমি শ্যামও রাখবো, সব কুলও রাখবো, একুল অকুল দুকুল রাখবো, সেগুড়ে তো সেগুড়ে বালি, সেভাবে তো চলা সম্ভব নয়। তাই নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফের যাত্রা করতে হচ্ছে। আর সেখান থেকে মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি সম্প্রীতির পরিচয় দিতে এসেছেন শুধুমাত্র। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন, কিন্তু আমাদের সত্যি সত্যি জানা নেই। জানিয়ে বিভিন্ন মাধ্যম থেকে বারবার বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠেছিল। আমরা সত্যি সত্যি ভাবতেও পারি না কখনো কখনো যে অন্য কোনো অনুষ্ঠানে গেলে, ধর্মীয় অনুষ্ঠানে গেলে সেখানকার মতো করে সাজগোজ করে নিতে হবে বা সেই মতো করে কোনো পোস্টার বানাতে হবে। আমরা দেখিনি কখনো, মুখ্যমন্ত্রী অন্য রাজ্যেও রয়েছে, যোগী আদিত্যনাথকে দেখিনি কখনো যে গেরুয়া বসনের ওপরে কোনো ফেজ টুপি পরে অন্য কোনো উৎসবে, ধর্মীয় উৎসবে সেখানে উনি উপস্থিত হয়েছেন। দেখতে পাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখান, এ রাজ্যে দেখি আমরা। কিন্তু যে সম্প্রীতির কথা বলছেন, সেই সম্প্রীতির কথা বলতে গেলে শুধুমাত্র সামনে 4-5টা এক্সাম্পল দেব। 2011 থেকে দিতে শুরু করলে সময় শেষ হয়ে যাবে, আমাকে এখানেই গুড বাই বলতে হবে। কোন সম্প্রীতির বাংলাটা যেখানে প্রকাশ্যে শাসক দলের বিধায়ক সরাসরি বলতে পারেন যে হিন্দুদের ভোট নিয়ে উন্মাদনা কম? এটা কোন ধরনের সম্প্রীতি যেখানে শাসক দলের বিধায়ক বলতে পারেন তার নির্দিষ্ট একটা জেলায় যেখানে সংখ্যালঘু ভোট বেশি 70% আর হিন্দু ভোট 30% বা তারও কম, সেখানে কোন জায়গা থেকে, কোন সম্প্রীতি থেকে বলা যেতে পারে যে আমরা 70 ওরা 30, বেশি বাড়াবাড়ি করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব? এটা কোন সম্প্রীতির বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত উত্তর দেননি। তিনি অনুষ্ঠানে যান, উৎসবে যান, ছবি ওঠে, বাইট হয়, কিন্তু আসল প্রশ্নের উত্তর দেননি। তিনি উত্তর দেননি যে কোন সম্প্রীতির বাংলা এটা যেখানে রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্যে বলেন যে দাওয়াতে ইসলাম দিচ্ছি, যদি একজনকেও আমার ধর্মে নিয়ে আসতে পারি, সেই ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। এটা কোন সম্প্রীতির বাংলা? ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে সেই ক্লিপিংটা একবার পারলে আমি শোনাবো। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ফিরহাদ হাকিমের এই বক্তব্য আপনি শুনেছেন, উনি কি উত্তর দিয়েছিলেন, কিভাবে তিনি এদিক ওদিক করে আশপাশ কাটিয়ে কোনো ক্রমে পালিয়ে বেঁচেছিলেন, ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা হয়েছিল। এটা কোন সম্প্রীতির বাংলা? সত্যি কি তাই? হরিণঘাটায় সরস্বতী পুজো বন্ধের ফতোয়া, বলা হচ্ছে নাকি হিন্দুরা ঘুমোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললে উনি বলবেন যে এটা মিথ্যে কথা, এটা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক গন্ধের কথা বলা হচ্ছে, কিন্তু এই নিয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না। যখন হরিণঘাটায় সরস্বতী পুজো বন্ধের ফতোয়া এসেছিল তখন উনি কোনো কথা বলেননি। যোগেশচন্দ্র সরস্বতী পুজো বন্ধের ফতোয়া এসেছিল, তিনি বলেছিলেন যে আমার কলেজ, যোগেশচন্দ্র বলা হচ্ছে আমার কলেজ নয়। পুজো বন্ধের ফতোয়া এসেছিল, যোগেশচন্দ্রে হোলির আগে বেয়াদবি দেখতে পেয়েছি, 9টা হিন্দুদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তারও আগে রানাঘাটে বন্ধ হয়ে গেছে 112 ফুটের দুর্গা। এছাড়া আরো অনেক উদাহরণ রয়েছে, 2021 থেকে শুরু করলে কারি কারি উদাহরণ রয়েছে। নজরুল পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গার মুখ তৈরি হয়েছিল সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য। দমদম পার্কে জুতো দিয়ে পুজো মণ্ডপ বানানো হয়েছিল সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য।
কোথায় ছিল সেই সময়তে এত কথা, সম্প্রীতির কথা? সীমান্তবর্তী জেলায় জেলায় অনুপ্রবেশ বাড়ছে, বাংলার জনবিন্যাস বদলাচ্ছে, এই নিয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি আজ পর্যন্ত। কিন্তু শুভেন্দু অধিকারী এবার বলছেন ইট মারলে পাটকেল খেতে হবে। শুধু ইট পাটকেলের সমীকরণে ওই নিউটনের তৃতীয় গতিসূত্র ধরলে সত্যি সত্যি ঘুম ভাঙবে হিন্দুদের? কি বলছেন শুভেন্দু অধিকারী আর শোনাবো। বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, বসিরহাটে করা হয়েছে। গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে, একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে বাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে, হিন্দু দোকান ভাঙা হয়েছে। আর ভারত জিতেছে কালকে, সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতশবাজি ফাটাচ্ছিল, সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির, হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে। এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশেও হচ্ছে, এপারে আমাদের বাংলাতে হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে। 10ই মার্চের শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলাম। আমি সরাসরি চলে আসছি আজকের আলোচনাতে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন রাজনৈতিক কর্মী কাশেম আলী, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস এবং আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন আইনজীবী রাধা মোহন রায়। আমি সজল ঘোষকে দিয়ে শুরু করব, যদি আমার ইচ্ছে ছিল আসলে কাশেম আলীকে দিয়ে শুরু করার, কারণ আজকে এমন একটা দিন যেদিনে ইফতারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফ পৌঁছতে হয়েছে, তাও দীর্ঘ 9 বছর বাদে মনে পড়েছে আপনাদের কথা যে আপনারা একজোট রয়েছেন, তাই আপনারা সঙ্গে থাকলে তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু লাভ হতে পারে, কারণ বিপদ বাড়ছে। এই প্রশ্ন নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম, তাই আমি শুরু করি সজল ঘোষকে দিয়েই। এই ইট মারলে পাটকেল খেতে হবে, এটা মুখে বলাটা যতখানি সহজ, কাজে করে দেখাতে পারবেন? মনে হচ্ছে যে কাজে করা সম্ভব হবে? দেখুন, ইট মারলে পাটকেল খেতে হবে এটা একটা পরিচিত কথা এবং অত্যন্ত বাস্তবোচিত কথা, কিন্তু এটাও কথা যে এই ইট মারামারির ফলে রক্ত ঝরবে কিন্তু নিরীহ সাধারণ মানুষের, সেটা আমাদের সব রাজনৈতিক দলকে বুঝতে হবে, আমাদের ভাবতে হবে। এই যে ধরুন ইটটা মারলো কে, আপনারা পাটকেলটা নিয়ে আলোচনা করছেন, ইটের সময় কিন্তু কোনো আলোচনা হয়নি। ইটের সময় আপনারাও পাটকেল মারার সময়তে ভাবছেন যে কোথায় কি অসুবিধা হবে, রাজনৈতিক দলদেরকে কি কৈফিয়ত দিতে হবে, কিন্তু ইটগুলো যখন খায় সাধারণ মানুষ বা যখন আপনারাও, তখন আপনারা ভাবেন না যে ইটগুলো কেন ছোড়া হয়। এখন পাটকেল ছোড়ার সময় আপনারা অনেক কিছু তত্ত্ব প্লাস মাইনাস বিশ্লেষণ করতে বসলেন। ভালো বলছি আমরা সাপকেও পুজো করি, আমরা সাপকেও পুজো করি, আমরা হিন্দুরা সাপকেও পুজো করি। ফলে আমরা ভাবি আমাদের কাছে ধর্মের আগে দেশ হয়, আমাদের কাছে ওই ধর্ম আগে দল পরে, এটা হয় না, আমাদের কাছে দলটা আগে হয়। আমি এবার যেটা বলছি, দেখুন এই যে কথাগুলো উনি বলেছেন সে কথাগুলোর সঙ্গে সম্পূর্ণভাবে আমার দ্বিমত আছে, কিন্তু লাস্ট যে কথাটা কালকে বলেছেন হিন্দুরা পান্তা খেয়ে ঘুমোয়, এটা উনি কিন্তু সঠিক কথা বলেছেন, এই কথাটার সাথে আমার কিন্তু কোনো দ্বিমত নেই। এটা একটা মানে ওয়েক আপ বেল ফর হিন্দুস, মানে প্রথমবার হুমায়ুন কবির কোন ঠিক কথা বলেছেন, একদম ঠিক, যেটা সবাই হিন্দু মুসলিম গোটা রাজ্যের মানুষ মেনে নিয়েছেন, একদম ঠিক বলেছেন। এটা হচ্ছে তারা নির্বাচনের দিনটাকে ছুটির দিন হিসেবে দেখেন এবং তারা মানে ভাত খেয়ে ঘুমন, এটা হচ্ছে হিন্দুদের জন্য একটা ওয়েক আপ বেল, যে জেগে ওঠো। এবার কিন্তু আর শুভেন্দু অধিকারী বলছে না, এবার কিন্তু আরএসএস বলছে না, এবার কিন্তু রিপাবলিক বাংলা বলছে না, এবার কিন্তু বাংলার সাধারণ যারা হিন্দু বিশ্বাস করেন তারা বলছেন না, এবার কিন্তু একজন সেই মানুষ বলছেন যিনি 100% মৌলবাদের বিশ্বাসী। আমার প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গেছেন, যান, একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেতেই পারেন, কিন্তু আমি দেখিনি তার, এটা যদি তার আজকের ছবি হয়, এই ছবিটায় আমার আপত্তি আছে। আমি ঈদের দিন ঢুকতেই আমি কাসেম আমাকে নেমন্তন্ন করেছি, আমি কথা দিয়েছি আমি কাসেমের বাড়িতে ঈদের দিন নেমন্তন্ন খেতে যাব, কিন্তু যেদিন আমি যাব সেদিন কি আমি ওখানে মুসলমান সেজে নিশ্চয়ই যাব না, গোলাপের ফুল দিয়ে একদম গোলাপের ফুল দিয়ে একদম, সেখানে তো আমি মুসলিম সেজে যাব না, আমি একটা হিন্দু ছেলে, আমি একটা আমার মুসলিম ভাইয়ের বাড়িতে যাব, আমি কাসেমের বাড়িতে যাব, সেখানে আমি আমার মতন করে যাব। মমতা ব্যানার্জি ইন্টারাপ্ট করছি, দিনের পর দিন এই ছবি
আমার কাছেও ছিল, ঘটনাচক্রে আজকে রেডি করা নেই বলে সঙ্গে সঙ্গে চালাতে পারছি না, এই মুহূর্তে মোবাইলে রয়েছে, মোবাইল চালিয়ে আমি দেখাতে পারি। এই ছবি আমাদের খুব ছোট থেকে দেখতে দেখতে আমরা বড় হয়ে গেছি। এখানে রক্তিমদা পাশে বসে আছেন, দীর্ঘদিনের সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে এসছেন। দুর্গা পুজোয় সামনে যখন ঢালাও প্রসাদ খাওয়া হয়েছে বা গ্রামের দিকে বিয়ের বাড়িতে খাওয়ানো হয়েছে বা পুজোর কথাই বলছি, আমি দুর্গা পুজোর কথাই বলছি, দুর্গা পুজো কালী পুজোর কথা আমরা দেখেছি ওই গ্রামের ওই পাড়ার আব্দুল চাচারাও মাথায় ফেস টুপি দিয়ে এসে বসেই প্রসাদটা খেয়ে গেছেন, খিচুড়িটা খেয়ে গেছেন। এর জন্য নাটক করতে হয়নি কোনো পক্ষকে, কোনো পক্ষকে নাটক করতে হয়নি। আমি আমার মতো বাঁচছি, আপনি আমার মতো বাঁচছেন, সমস্যা কোথায়? না, মমতা ব্যানার্জি ওখানে গেছেন, কেউ কি ভাবছেন যে মমতাজ বেগম এসছেন? তাও তো ভাবছেন না কেউ, সবাই জানেন মমতা ব্যানার্জি গেছে। এখন মমতা ব্যানার্জি হাতটা ঠিক এরম ভাবে রাখে, কখনো এটাকে এরাম করে নেয়, কখনো এটাকে এরাম করে নেয়। এই নাটকটার কোনো প্রয়োজনীয়তা নেই। উনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, উনি মুসলিমেরও মুখ্যমন্ত্রী, উনি সারা বাংলার মুখ্যমন্ত্রী। এটা উনি কখনো কখনো নয়, উনি যখন যেখানে যান সেইভাবে চলেন। ওনার একটা হাত থাকে গলায় আর একটা হাত থাকে পায়ে, সব ধর্মের প্রতি যখন যেটা দরকার সেটা টেপেন। আমি বলছি শুনুন, আমার বক্তব্য হচ্ছে এই যে মমতা এখান থেকে বলছেন যে আপনারা ঢিল পাটকেল মারার কথা বলছিলেন না, আমাদের ভাবতে হয়, কারণ দেশটা আমরাই চালাই, দেশটাকে আমরাই লিড করি। যারা লিড করে, যারা সংসারটা চালায়, তারা সংসার ভাঙার আগে দুবার করে তাদের ভাবতে হয়। যারা এইটা চালায় না, যাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের ভাবতে হয় না। আমরা এমন একটা দল করি যারা বিশ্বের সবচেয়ে বড় দল, তাদেরকে এটা ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু মাথায় রাখতে হবে যে সব কিছুর একটা শেষ আছে। আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যেখানে আর আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমার মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রশ্ন হচ্ছে উনি ইফতারের জন্য যদি যান, আমার প্রশ্ন ওনাকে প্রশ্ন করা উচিত ছিল, কোনো সাংবাদিক করেছেন কিনা জানি না, বা সে সাহস দেখাতে পারবেন কিনা সেটাও জানি না, যে আপনি কি রোজা রেখে আছেন? যদি ইফতারের পাশে বসেন তাহলে তো আপনার রোজা রেখে বসা উচিত। উনি ফুরফুরায় যান, আমার কোনো আপত্তি নেই, মন ফুরফুরে হয়ে যাবে, উনি যান। আমার প্রশ্ন হচ্ছে ফুরফুরায় যান আর মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ কেন বলে যান, এইটার উত্তর দিয়ে যান। আমার এর বাইরে কোনো জানার কিছু জিজ্ঞাসা নেই। আমি আসছি, রক্তিম অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমি কাশিম আপনার কাছে আসার আগে রক্তিম একটা ছোট্ট বক্তব্য নিন। আমি খুব ছোট্টভাবে বলছি যে যেটা বলার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কালান্তরের লেখার মধ্য দিয়ে একটা লেখা লিখেছিলেন, সেটা আজকের যুগে খুব এসেন্সিয়াল। সেদিন আমরা একত্র হইনি, আজও নয়, কত বিপদ গিয়েছে কই একত্রিত হইনি। বাহির থেকে যখন প্রথম আঘাত নিয়ে এলো মোহাম্মদ ঘড়ি, তখনও হিন্দুরা যে আসন্ন বিপদের দিনে একত্র হয়নি। তারপর যখন মন্দিরের পর মন্দির ভাঙতে লাগলো, দেবমূর্তি চূর্ণ হতে লাগলো, তখন তারা লড়েছে, মরেছে, খণ্ড খণ্ডভাবে যুদ্ধ করে মরেছে, তখনও একত্র হতে পারলো না। খণ্ডিত ছিলেন বলেই মেরেছে, যুগে যুগে এই প্রমাণ দিয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগে বলে গেছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে হিন্দুরা যখনই নিষ্ক্রিয় থেকেছে, হিন্দুরা তখন ধ্বংস হয়েছে, সেই মাটি থেকে উৎখাত হয়েছে। আপনারা দেখুন, ভারতবর্ষের যখন স্বাধীনতা হচ্ছে তার আগে গণভোট হয়েছিল। এই গণভোট যেসব অঞ্চলে হয়েছে, দুটো জায়গার নাম আমি বলবো, সিন্ধ এবং সিলেট, সেখানে হিন্দুরা ভোট দিতেই যায়নি, তারা সেখানে ঘুমিয়েছিলেন, ঠিক আজকে যেমন হিন্দুরা ঘুমিয়ে থাকেন। আর সেই কারণেই কিন্তু হুমায়ুন কবির এই কথাটা বলছেন যে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায়, সেদিনও ঘুমিয়েছিলেন, আজকেও ঘুমাচ্ছে। দাদা একটা কথা বলবো, আমি একটা কথা বলি শুনুন। আমি দেশ ভাগ হয়েছে, আমার একটা কোথাও জ্বালা আছে, কিন্তু দেশ ভাগ হয়েছে, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। গীতার এই বাণীটাকে আমি এইখানে বিশ্বাস করি খুব গভীরভাবে। তা না হলে পুরো ভারতবর্ষটা আজকে পাকিস্তান হয়ে যেত, পুরো ভারতবর্ষটা আজ বাংলাদেশ হয়ে থাকতো। এগুলো যে আমাদের থেকে গেছে, যন্ত্রণা আছে যাওয়ার, কিন্তু আমি বলছি সিন্ধ প্রদেশ যদি আমাদের দেশের মধ্যে থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা দিন আমাদের এই যন্ত্রণা বয়ে বেড়াতে হতো, ভারতবর্ষের অবস্থা আরো খারাপ হয়ে যেত, পুরো ভারতবর্ষটা পাকিস্তানে দাঁড়িয়ে যেত। কেউ যায়নি, আমি বলছি যে কথাটা, সেটা হচ্ছে যে আমি যে জায়গাটা বলছি যে আপনারা হুমায়ুন কবিরের একটা বক্তব্য দেখাচ্ছেন, আরেকটা বক্তব্য সে আজকে দিয়েছে একটা ইউটিউব চ্যানেলকে, যে 84টা বিধানসভায় তারা 52% বেশি আছেন, এবং উনি আহ্বান করবেন যে 84টা বিধানসভা সিট যেন মুসলিম প্রার্থীকে দেওয়া হয়। খুব মারাত্মক সিগনিফিকেন্ট, অর্থাৎ এটা হতে চলেছে। এবং সেখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে হোমল্যান্ড, সেই হোমল্যান্ডে আদৌ আমরা থাকতে পারবো কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে। হিন্দুরা যদি এখন জেগে ঘুমোয়, তারা যদি এখন নিষ্ক্রিয় থাকে, তাহলে এই বাংলা থেকেও আমরা উৎখাত হব। আগে বিপদটা শুধুমাত্র পূর্ব বাংলার হিন্দুদের ছিল, এখন পূর্ব বাংলার হিন্দুরা নয়, এখন পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছেও বিপদটা এসে গেছে।
যদি আমরা এটাতে না দাঁড়াতে পারি, আজকে দেশপ্রেমিক যে শক্তি আছে সেই শক্তি এবং হিন্দু শক্তিকে একত্রিত হয়ে এই ধরনের জেহাদি শক্তির মোকাবিলা করতে হবে। তা যদি না করতে পারি তাহলে আমাদের এই বাংলাও আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি জানি না এই মোকাবিলা কিভাবে। এটাই কিন্তু আমাদেরকে জাগিয়ে তোলার কাজটা যিনি করেছেন আজকে, তার বিরুদ্ধে আমার শত অভিযোগ আছে, কিন্তু এটাও ফ্যাক্ট, এই জাগিয়ে তোলার কাজটা যে হিন্দুরা ঘুমোয় পান্তা ভাত খেয়ে আর ওরা ভোট করে মুড়ি আর ঘুগনি খেয়ে 84% 88% ভোট হয়, হিন্দু এলাকায় 70%-এর নিচে ভোট হয়, এই কথাগুলো তো একটাও মিথ্যে নয়। এই কথাগুলোতে যদি হিন্দু না জাগে তাহলে আর হিন্দু, উনি প্র্যাকটিক্যালি হিন্দুকে হিন্দু জাগরণের জন্য বলেছেন, মেবি উনি একজন মৌলবাদী, উনি হিন্দু বিদ্বেষী, কিন্তু এই কথাটা বুমেরাং হয়ে যাবে মুসলমানদের জন্য, এবং একটা সত্যি কথা বলেছেন উনি। এখানে আমার একটা কথা আছে, আমরা যেমন হিন্দুরা জাগ্রত হওয়ার চেষ্টা করার এখানে কথা বলছি, তেমনি সিমিলারলি যে কথাটা যে আজকে আরো খারাপ অবস্থা এই কাশেম আলীদের মতো মুসলিমদের, যারা দেশপ্রেমিক মুসলিম, তারা এই দুটো মাঝখানে পড়ে তারা কিন্তু স্যান্ডউইচ হচ্ছে, তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। এই কাশেম আলীর মতো মুসলিমরা যারা 47 সালে দেশ ছেড়ে যায়নি, যারা রাষ্ট্রচেতনা ছিল, তারা কিন্তু আজকে স্যান্ডউইচ হচ্ছে, তাদের কথা কেউ বলছে না। আমি এটা সমর্থন করি না যে তারা স্যান্ডউইচ হচ্ছে, নিঃসন্দেহে তারাই হচ্ছে স্ট্রেংথ, এবং এই মানুষগুলো রয়েছে বলে আমি ওনার ভার্সন শোনাবো, কিন্তু আমার বিশ্বাস এই মানুষগুলো রয়েছে বলেই তো এখনো পর্যন্ত দেশটা ঠিকঠাক রয়েছে। যে ভিজুয়াল চলছে সেখানে ইফতারে এই মুহূর্তে খাওয়া দাওয়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত রয়েছেন ববি হাকিম ও বাবুল সুপ্রিয়। শুধুমাত্র এই ছবি নয়, কাশেম আলী আমরা যদি একটুখানি কয়েকটা পাতে এদিক ওদিক করে উল্টাই তাহলে দেখবো যে কে নেই সেখানে। সুজাতা খাঁ থেকে শুরু করে মাথা ফাতা ঢেকে সেও ইফতার করছে, রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও ইফতার করছেন, মানে মনের টানে যাচ্ছেন কুম্ভে, গিয়ে বলছেন হর হর মহাদেব, কিন্তু ফিরে এসে আবার তাকে ইফতারও বসতে হচ্ছে। শুধু তাই নয়, আমি কয়েকদিন আগে বামেদের কথা শুনছিলাম, তারা নাকি বিশাল রামটাম নিয়ে বক্তব্য রাখেন। মীনাক্ষী মুখার্জিকে আমি প্রায় দেখি বিভিন্ন সময়তে, তিনি বিভিন্ন মিছিল র্যালিতে হাঁটেন, কখনো মাথা ঢেকে হাঁটেন, কখনো এই ধরনের ইফতারে যান মাথা ঢেকে, সেই ভিজুয়াল আমাদের কাছে আছে। এই যে দফায় দফায় সবাই মনে করছে কিছু ইন্ডিয়া জোটের শরিক, সবাই একত্রে, আমার তো মনে হচ্ছে এখন এই মুহূর্তে রাজ্যে পদ্ম ভার্সেস গদ্য চলছে। একদিকে পদ্ম ভার্সেস গদ্য, মানে একদিকে পদ্ম একা আর অন্যদিকে গদ্যের মধ্যে সবাই রয়ে গেছে, যাহাই বাম তাহাই নকশাল, তাহাই মাও, তাহাই আইএসএফ, তাহাই তৃণমূল, সবাই একসঙ্গে একটা গদ্য তৈরি করেছে। আপনি তো আপনার কথা বলবেন, এখানে তো আমার গদ্য, এখানে শাসক দলের বিরোধীদের নয়, কিন্তু এর মধ্যে মরিয়া চেষ্টা সবাই করছে কাসেম আলী যে আপনাদের কমিউনিটিকে অ্যাড্রেস করতে, মানে এত সহজ। এখনো পর্যন্ত আপনারা জেগে উঠেছেন, আপনারা কথা বলছেন, তাও এদের কনফিডেন্স দেখুন, এটা ভেবে যাচ্ছে যে এখনো এদেরকে দুধেল গাই ভাবা যায়, এখনো আপনাদেরকে দুধেল গাই ভাবা যায়, এখনো আপনাদের সামনে গিয়ে একটু নাটক করে মাথা টাথা ঢেকে বসে পড়লে আপনারা খুশি হয়ে যাবেন, এখনো আপনাদের কাছে গিয়ে যদি বলে কি ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের পাশেই আছি, আমরা আপনাদের পাহারাদার, তাহলে আপনারা সেটা মেনে নেবেন এবং গিয়ে আপনারা ভোটটা ওদেরকে দেবেন। এই কনফিডেন্সটা ওরা কোথা থেকে পাচ্ছে? দীর্ঘ 10 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর ক্ষমতায় আছে, হঠাৎ ফুরফুরায় গেলেন কেন? আমাকে বলতে দিন। না, মুকুলদার যাওয়ার পর তো ওনাকে দেখা যায় না বিজেপিতে। না আরে ও তো মুকুলদার দেখা যায় না, বেচারা কিন্তু খুব ভালো ছেলে। আমাকে বলতে দিন, ঠিক আছে বলো, আমি জিজ্ঞেস করলাম। দীর্ঘ 14 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর পরে মনে পড়লো ফুরফুরা শরীফের কথা, কেননা হঠাৎ ফুরফুরা শরীফের এক পীরজাদা, তথাকথিত পীরজাদা তোহা সিদ্দিকী, তিনি দেখেছিলেন সরকারের বিরুদ্ধে। আমি সেদিন আপনাদের চ্যানেলে এসে আপনারই সঙ্গে বলেছিলাম বিস্কুটের ভাগ বাটোয়ারা একটু কম পড়লে চিৎকার চেঁচামেচি করে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন, আমি আগেও বলেছি এখনও বলছি, সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে মুখ দিয়ে মাছের আষ্টে গন্ধ বেরোচ্ছে। সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন ফুরফুরা শরীফের পবিত্র ভূমিতে, যেখানে মুসলমানদের দ্বিতীয় তীর্থভূমি, বিশ্বের ইতিহাসের কাছে উল্লেখিত। মুসলমানদের এবং পীর সাহেবদের দাবি কী ছিল? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের নামে একটা বিশ্ববিদ্যালয় হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কী দিলেন সেখানে? বিশ্ববিদ্যালয়ের বদলে পলিটেকনিক কলেজ। পলিটেকনিক কলেজে কি হয়? ওই ছুরি কাঁচি নিয়ে সব
পড়াশুনো করা হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এলে যেমন বোম, পিস্তল, গুলি, আগ্নেয়াস্ত্র, রিগিং, ছাপ্পা, ফক্সি মুসলমান লেটেন বাহিনী হিসেবে ব্যবহার করে, হ্যাঁ মানে ব্যবহার করে, এটা হচ্ছে মমতা ব্যানার্জির মানে গিমিক। এই পলিটেকনিক কলেজ খায় না গায়েমাকে ফুরফুরা সাধারণ মানুষ জানে না। আচ্ছা, ওখানে পীরজাদাদের দাবি ছিল যে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা মানে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হোক পীর আবু বাক্কার সিদ্দিকের নামে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 100 বেড বললেন হসপিটাল হবে। দীর্ঘ 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে প্রতারণা করেছে, ভাওতা দিয়েছে, নির্বাচন এসছে, আর কখনো নওশাদ ভাইজানকে মহাকরণে কিংবা নবান্নয় ডেকে এনে প্রথম খেজুর বিনিময়, ইফতারের বিনিময়ে করলেন। তাই তো বলি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানেরা হচ্ছে তেজপাতা। যখন যকে প্রয়োজন হয় রান্নার সময় তেজপাতা সুগন্ধি নেওয়া হয়, নেবার পরে তেজপাতা কিন্তু খায় না, ওই সুগন্ধি নিয়ে তেজপাতাকে ফেলে দেওয়া হয়। একদম মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমাদেরকে ব্যবহার করে, আমাদের ভোট ব্যাংক হিসাবে। আমাদের কোনো উন্নয়ন সাধন তিনি করতে পারেননি। আর সারাদিন হান্ডে পিন্ডে খেয়ে ওই জুব্বা হিজাব পরে চলে গেলেন, বিড়বিড় করে বলছেন কি ঈশ্বর আল্লাহর কাছে উনিই জানেন আর ওনার ভাইরা জানেন। এই পশ্চিমবাংলার অরাজকতা আর কতদিন চলবে? এই বিভাজনের রাজনীতি আর কতদিন চলবে? এই তুষ্টিকরণের রাজনীতি আর কতদিন চলবে? আজকের হুমায়ুন কবির যে কথা বলেছে অত্যন্ত ধ্রুব সত্য কথা বলেছে। নির্বাচন এলে শুধু মুসলমানদের বিজেপির ভয় দেখানো হয়। আজকের মুসলিম এলাকাগুলো গেলে আজকের রাধামোহন বাবু আছেন, ভালো আইনজীবী, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, স্বীকার আপনাকে করতে হবে মুসলিম এলাকায় যখন ভোট আসে নামাজ পড়তে দেবে না, আপনাদের ইফতার করতে দেবে না। এই তো সজলদা আমার পাশে বসে আছে, পবিত্র ঈদের দিন সজলদা আমার সঙ্গে যাবে, সজলদাকে ফেস টু ফেস করতে হবে না, সজলদাকে আমি গলায় গলায় আলিঙ্গন করব। আমার স্বর্ণালীদিকেও আমন্ত্রণ করব, আপনাদের সিনিয়র এডিটর আমি মহিউদ্দকেও বলেছি আসবেন, আমার অভ্যর্থনা দেখবেন। আমি দাদাকেও বলেছি, রক্তিমদাকেও বলেছি, রাধামোহনদাকেও বলবো। আমি ভয় ভীতি এবং বলা হয় যে নামাজ পড়তে দেবে না, মসজিদে আজান হবে না, ইমাম সাহেবদের দিয়ে ফতোয়া দেওয়া হয়। আমরা তো ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা চাই না, আমরা চাই কর্মসংস্থান, আমাদের পেটে মুখে ভাত চাই, আমাদের কাপড় চাই, আমাদের অন্য সংস্থান দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা করলেন না, সংখ্যালঘু মুসলমানদের সাথে তঞ্চকতা করলেন, আমাদের ব্যবহার করলেন। আর নির্বাচন এলেই ফুরফুরায় চলে গিয়ে মমতা ব্যানার্জি হিজাব টানলেন, ঘোমটা টানলেন, আর পশ্চিমবাংলার এই অশিক্ষিত দারিদ্র সীমার নিচে বসবাস করা মুসলমানরা ভাবছেন আমাদের খালা, আমাদের বেগম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধন করবে। আজকে কোথায় আমরা বস করছি? আজকে জেলগারদে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। আজকে শুভেন্দুদার কথার সাথে আমি একমত, আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান। শুভেন্দু অধিকারী যে কথা বলেছে যে 42 জন মুসলিম বিধায়ক আছে, তাদেরকে বিধানসভা থেকে চ্যাং তোলা করে রাস্তায় ফেলা উচিত। কেন ফেলবে না? আজকে 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, 42 জন মুসলমান, 42 জন মুসলমান এমএলএ কটক বলেছে যে মুসলমানদের উন্নয়ন করতে হবে, মুসলমানদের চাকরি দিতে হবে, মুসলমানদের মধ্যে চোর ডাকাত গুন্ডা তারা শাহজাহানদের সাপোর্ট করেছেন, শাহজাহানদের সাপোর্ট করেছেন, কিন্তু প্রান্তিক মুসলিমদের জন্য কিচ্ছু করেনি। মুসলমান নেতা নেই, ইসলামের জন্য কথা বলার, মুসলমানদের জন্য কথা বলার একটাও নেতা নেই, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল। রাধামোহন বাবু বোধহয় এই জন্যই এখানে বসেছিলেন, যদি একটু দেরিতে ঢুকেছিলেন তিনি। যখন সজল ঘোষ বললেন উনি কিছু বললেন না, উনি সৌজন্য রাখলেন। যখন রক্তিমবাবু বললেন উনি কিছু বললেন না। যেই মুহূর্তে কাশিম আলী বলতে শুরু করলেন ওই মুহূর্তে রাধামোহন বাবু মনে হলো কি আমাকে এক্ষুনি কিছু বলতে হবে নাকি বলার আগে। কেন বললাম এটা বলে দিই, কেন বলে দিই, না না এ বলতে দাও, এত ভয় কেন, এত ভয় কেন? এর জন্য বললাম কারণটা একটু দাঁড়াও, আজকে তো এক সেকেন্ড মমতা ব্যানার্জি সবাইকে আমি বলি একটু রাষ্ট্রবাদী লোক। আমি আমার কথাটা বলি একটু। তোয়া সিদ্দিকী বলছেন যদি এখানে কি জগন্নাথ মন্দির হয় তাহলে আমাদেরও মসজিদ বানিয়ে দিন। আব্বাস সিদ্দিকী বলছেন যদি ওখানে 200 কোটি খরচ হয় আমাদের জন্য 300 কোটি খরচ করে মসজিদ বানিয়ে দিন। এবার কি করবেন? এ তো শাখের করাতের অবস্থা আপনাদের দলের। কোন দিকে যাবেন?
মুসলিম ভাইরা বুঝতে পারছে এতদিন ধরে ফাঁপা আওয়াজ দেওয়া হয়েছে, তারা ঘুরে যাচ্ছে একা একাই, কিছু করেনি। আমি একটু বলি এবার আমার কণ্ঠস্বর আমার মুখ থেকে শুনলে ভালো লাগবে। হ্যাঁ, এবার আমি প্রথম আপনার প্রশ্নটা হচ্ছে আমি কেন বললাম কাসেম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, দীর্ঘদিন ধরে চিনি, খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করে। আমি দেখলাম রাজনৈতিক বিশ্লেষকভাবে হচ্ছে, ওকে তো বিজেপির মুখপাত্র হওয়া উচিত ছিল, সেকে কেন করেনি? কারণটা হচ্ছে বিকজ ও মুকুলদার লবি করতো, তাই জন্য কেউ করেনি। আমি জানি না, আমি কষ্টটা বুঝি। আরে দাঁড়া না রক্তিমদা, তুমি তো বিজেপি জানি। এবার আমি বলি, এবার আমি বলি, আমাকে বলুন তো আমার গলা একটু বলে না, আমি আইনজীবী আছি, আইডেন্টিটি, আমার আইডেন্টিটি। তোমরা মুসলিমকে নিয়ে খেলো, তোমরা হিন্দুকে নিয়ে খেলো, তোমরা হিন্দুকে নিয়ে খেলো, তাই জন্য তোমরা শুধু হিন্দুর চাকরি করছো না, হিন্দু তোমার বলতে দাও আমাকে। দেখুন এরা হচ্ছে বিজেপি হচ্ছে হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী। কেন আমি বলি মুসলিম, দেখেন এরা মুসলিম, এরা হ্যাঁ দুটোই আপনারা আরে বলতে দাও না। তোমরা হচ্ছে শুধু আদানি আর আম্বানির মানে বন্ধুরা, আর কারোর বন্ধু না, দেশেরও বন্ধু না। কারণটা হচ্ছে দেখুন চাকরি নেই, ঠিক আছে, ওই জিএসটি। আরে ভাই তুমি অত হিন্দুকে যদি ভালোবাসো তাহলে হিন্দুর জন্য তেলের দাম কমিয়ে দাও, জিএসটি বন্ধ করে দাও, গ্যাসটা বন্ধ করে দাও। গ্যাসের অত দাম বাড়াচ্ছে কেন? চাকরি করছে না কেন? রেলওয়ে রিক্রুটমেন্ট করছে না কেন? আরে রেল সামলাতে পারছে না, ওরা দেশ সামলাবে, তাই জন্য হিন্দু জেগে উঠেছে। আর হিন্দু তোমাদেরকে 2024-এ 2000 আমার একটাই জানার ইচ্ছে রইল, যদি রাধা মোহনের কাছে উত্তর থেকে রাধা মোহন দেবেন, আর তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী বলেছেন ওনাদের জন্য যদি 200 কোটির খরচ হয় মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুরীতে, তাহলে ওনার জন্য 300 কোটি খরচ করে মসজিদ বানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, নাকি এমনি ফুরফুরা শরীফে গিয়ে টাইম পাস করছেন? উনি কি 300 কোটি খরচ করে মসজিদ বানাবেন? ইয়েস অর নো? সময় শেষ, এই প্রশ্ন নিয়ে শেষ করলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।